সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর লুবনা মরিয়ম আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব ফুসফুস ক্যান্সার নিয়ে। আমরা প্রতিনিয়ত শ্বাস নিয়ে যাচ্ছি। যখনই শ্বাস নিতে কষ্ট হয় আমরা বুঝতে পারি ফুসফুসের প্রয়োজনীয়তা। আজকে আমরা আলোচনা করব ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিয়ে। এই চিকিৎসা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিখ্যাত মেডিকেল অনকোলজিস্ট ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাঈদ। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে আমরা জিজ্ঞেস করব, ফুসফুস ক্যান্সারের তো ২ টা পার্ট আছে। যদি আমরা বলি ব্রডলি যে নন স্মল সেল লাং ক্যান্সার আর স্মল সেল লাং ক্যান্সার। জি, তো স্মল সেলের চিকিৎসা পদ্ধতি পুরোটাই আলাদা। জি। আমরা যদি নন স্মল সেলের ক্যান্সার নিয়ে একটু কথা বলি আজকে, তো আপনি যদি একটু বলতেন যে নন স্মল সেলে কী ভ্যারিয়েন্ট আছে এবং তাদের মোটা দাগে আসলে কী ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয়? আচ্ছা, ১ম এ আমরা ম্যানেজমেন্ট বলি যেটা, যে ম্যানেজমেন্ট শুরু হচ্ছে কিন্তু ডায়াগনোসিস থেকে। তো ধরা পড়লো একটা জায়গায় একটা স্ক্যানে করে যে একটা লেশন আছে ইয়েতে টিউমার ধরা পড়লো চাকা একটা। লাংয়ের মধ্যে। তো ওইখান থেকে সাধারণত আমরা বায়োপসি করি। বায়োপসিটা ২ ভাগে হতে পারে। এটা যদি সেন্ট্রালি থাকে তাহলে ব্রঙ্কোস্কোপিক বায়োপসি। ওই তার মানে একটা পাইপ বক্ষব্যাধির পাইপটা দিয়ে ভিতরে ঢুকবে। ঢুকে লাংয়ের যে নালীগুলো আছে যেখানে, ওইখানে যেই ক্যান্সারগুলো হয় আশেপাশে যেটা সেন্ট্রালি, সেইখান থেকে আমরা বায়োপসি নিতে পারি। আরেকটা আছে যে না ওটা সেন্ট্রালি না, একটু দূরে পেরিফেরিতে আমরা যেটা বলি, সেখানে আমরা সাধারণত সিটি স্ক্যান গাইডেড আমরা ওই স্পেসিফিক জায়গার থেকে একটু মোটা সুই দিয়ে কিছু টিস্যু নিয়ে আসি। তার আগে জায়গাটাকে অ্যানাস্থেটাইজ করা হয় লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে। এটা আনার পরে এটাকে হিস্টোপ্যাথোলজি পরীক্ষা হয়। হয়ে এটা ডায়াগনোসিস হলো। এটা নন স্মল সেল লাং ক্যান্সার, গ্রেডটা হয়ে গেল। ধরেন গ্রেড 1 থেকে 3 এর মধ্যে যেকোনো একটা গ্রেড। এবং আরও কিছু ইনফরমেশন পাই, যেমন এখানে লিম্ফোভাস্কুলার ইনভেশন, পেরিনিউরাল ইনভেশন ইত্যাদি কিছু ইনফরমেশন পাই, যেটাকে আমরা প্রগনোস্টিক ইন্ডিকেটর বলি, অথবা ভবিষ্যতে কি হতে পারে এটার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কতখানি ইত্যাদি। এরপরে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেটা সচরাচর করা হয়, সেটা করা হয়। যদি সম্ভব হয় আমরা এনজিএসে চলে যাই। এনজিএসটা কি? নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেস্ট। আচ্ছা, এখানে আমরা অনেক কিছু একটু করা হয়। এটা তো আরো অ্যাডভান্স। আমি রাইট, একদম বেসিকে একটু কথা বলতে চাই। জি, যে আপনি বলেছেন বায়োপসি করা। রাইট। তো বায়োপসি করার ক্ষেত্রে রোগীরা অনেকেই আমাদেরকে বলে যে বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে পড়বে। এই বিষয়ে আপনার কি মতামত? আচ্ছা, এটা একটা মিথ আমাদের দেশে। বেশিরভাগ ক্ষেত্রে বায়োপসি যারা করে, বায়োপসি কিন্তু সব জায়গায় হয় না। তো ওয়েল ট্রেইনড ম্যান পাওয়ার লাগে। বেশিরভাগ ডাক্তার সাহেবরা কিন্তু এফএনএসসি করতে পারেন। আমিও করতে পারবো, আপনিও করতে পারবেন। বাট বায়োপসির জন্য তার মানে এফএনএসি এবং বায়োপসি ডিফারেন্ট। হ্যাঁ, ট্রেনিং লাগে, ভালো ট্রেনিং লাগে। এরাই খালি বায়োপসি করতে পারে। বায়োপসি করার একটা ২টা ইয়ে আছে, মানে কমপ্লিকেশন হতে পারে, যেটা আমরা একদমই দেখি না যারা এক্সপার্ট। যেমন আপনি যখন ঢুকালেন এবং বের করলেন, এই সময় বাতাস ঢুকে যেতে পারে ফুসফুসে, আচ্ছা। যদি আপনার অত ট্রেইন না হন। তো ওই জন্যে দেখবেন আমাদের এখানে এফএনএসসি করে আমাদের কাছে আসছে। এফএনএসসিতে আবার এটা হয় না। কিন্তু আমাদের সেন্টারে আমি তো ৮ বৎসরে মনে হয় কয়েকশো, ১৫০ তো হবেই আমার সেন্টারে হুম, হুম। বায়োপসি হয়েছে। আরও বেশি হবে। একজনকেও আমি নিউমোথোরাক্স এটাকে বলে হয় নাই। আর এই যে প্রসেসটা করা হয়, এটা যেভাবে করা হয়, এটা কোনোভাবেই এটা ছড়িয়ে যায় না। এটা একটা মিথ, যে আমরাও শুনি এসব বায়োপসি করলে তো ছড়ায় যাবে। কোথায় শুনলেন? মানুষে বলে। এটা মুখে অনেক কিছু আছে। এটা আমাদের দেশে না, সারা পৃথিবীতেই অনেক ঘটনা হ্যাঁ, আছে আমার আরকি। কাছেও এই গল্পগুলো আমি যখনই জিজ্ঞেস করি যে আপনি এটা কোথায় শুনেছেন? যে মানুষ বলে। সে মানুষগুলো কিন্তুই আসলে এই মিথগুলো ছড়িয়ে থাকে। জি, জি। তাহলে আমি দর্শকদেরকে আসলে এই বিষয়ে আপনার উপদেশ কি থাকবে? না, এটা আপনি ডাক্তারের কাছে, যিনি অনকোলজিস্ট তার কাছ থেকে এটা ক্লারিফাই করবেন। এটা আপনি একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, করতে যাবেন না। যিনি আপনার অনকোলজিস্ট তিনিই আপনাকে এটা বোঝাবেন যে এটা একটা মিথ এবং এটা হয় না সচরাচর। আচ্ছা। তো এই যে আমরা আপনি বলছিলেন ১ম বায়োপসি করব। বায়োপসি করার পরে সেটা আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হবে যে জি, জি, এটা কোন ধরনের হিস্টোপ্যাথোলজি। জি, তার মানে আমাদেরকে টিস্যুটা দেখতে হবে। জি, জি। টিস্যু দেখার পরে যদি নন স্মল সেল আসে, তখন কি আরো আপনি যেটা বলছিলেন হুম, এনজিএস জি, জি, অথবা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। রাইট। এই কথাটা আমাদের দেশে কিন্তু হুম, নতুন, পৃথিবীতেই নতুন, হুম, বাট এটা খুবই আলোচিত হুম। একটা বিষয় এখন। চিকিৎসার জন্য এনজিএস কতটা জরুরি?
আচ্ছা, আমরা যদি এই ফুসফুস ক্যান্সার নিয়ে থাকি, এটা ফুসফুস ক্যান্সার কিন্তু এখন এটা হয়ে গিয়েছে একদম পার্সোনালাইজড মেডিসিন। যেটা বলি আমরা যে এই লোকের জন্যে ফুসফুসের ক্যান্সার এই টাইপ, এটুকু জানি, তাকে আমি কিভাবে চিকিৎসা করব। এখন দেখা যাচ্ছে আমরা আগের আমলে যে নন স্মল সেল লাং ক্যান্সার, আমাদের গদবাঁধা কেমোথেরাপি ছিল, রেডিওথেরাপি যাদের লাগতো দিতাম। দেখা যাচ্ছে যে কাজ তো হবেই, কিছু না কিছু হবে, কিন্তু এটা লং লাস্টিং হতো না এবং ফিরে আসতেছে ইত্যাদিতে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। লম্বা সময় বেঁচে থাকার রেট খুব কম ছিল। আচ্ছা, এখন কিন্তু যেটা হয়েছে, এটা নিয়ে কিন্তু রিসার্চ আরম্ভ হলো পৃথিবীতে। রিসার্চ করে তো ঘটনাটা কেন ঘটছে? সব দেশেই এরকম ছিল। তখন তারা বের করতে থাকলো যে না, এখানে তো কিছু, কিছু জিনিস আছে যে অন্য একটা ক্যান্সারে নাই, অন্য একজনের লাং ক্যান্সারে নাই, কিন্তু আরেকজনের লাং ক্যান্সারে এই জিনিসটা আছে। তখন এই জিনিসটা কি? দেখলো এই জিনিসটা একটা জেনেটিক একটা জেনেটিক্যালি একটা মডিফিকেশন অথবা একটা মিউটেশন হয়েছে। তখন এটার এগেইনস্টে তারা ড্রাগ বের করে ফেললো। ওই ট্রায়াল করতে, করতে ওই ল্যাবে, এবং দেখা গেল এইটা দিয়ে চিকিৎসা করলে তার কিন্তু লম্বা সময় সে ভালো থাকছে। ইয়ার্স অন ভালো থাকতে পারে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করব। যখন আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমরা দেখতাম যে ফুসফুসের ক্যান্সার তো খুব কমন। রাইট। আমরা মেডিকেল স্টুডেন্টে মেডিসিন ওয়ার্ডে খুবই পেতাম। এবং তখন টিচাররা কিন্তু কোনো তেমন ট্রিটমেন্ট দেওয়ার ব্যাপারে উৎসাহিত থাকতেন না। কারণ কি? তার রেসপন্স আসলে খুব ভালো ছিল না। ৫ বছর বেঁচে থাকার সম্ভাবনা দেখতাম যে 5% এরও নিচে। আর এখন আপনি বলছেন যে লম্বা সময় তারা বেঁচে থাকছে বিকজ অফ পার্সোনালাইজড মেডিসিন। জি। তার মানে ১০০ জন লাং ক্যান্সার রোগী আমরা ১০০ ভাবে চিকিৎসা করতে পারি। জি। সবাইকে একই গদ বাঁধা না, চিকিৎসায় যাওয়া যাবে না। না। তাহলে এই যে পার্সোনালাইজড যে ট্রিটমেন্টের জন্য আমাদের কি ধরনের টেস্ট করা উচিত? আচ্ছা, আমাদের দেশে আ কিছু টেস্ট হয় আর বাকিটা আমাদের দেশের বাইরে পাঠাতে হয়। যেটা বেসিক যেটা ইয়েগুলো, জেনেটিক অ্যাবনরমালিটি গুলো অর্গান ওয়াইজ, যেমন লাং একটা অর্গান, এটার সাথে অনেকগুলো অর্গানেরই চিকিৎসা আমাদের কিন্তু কিছু এনজিএস হচ্ছে বারডেমে, আর কিছু হচ্ছে আইসিডিডিএবিতে। কমনগুলো। আচ্ছা, সো ইটস ফাইন। কমনগুলোই তো বেশি হয়। right. তো আমরা জেনে ফেলছি কমন কোনো কিছু আছে কিনা, তাহলে ওটার এগেনস্টে ড্রাগ অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবল আছে, আমরা দিয়ে চিকিৎসা করছি। কিন্তু মাঝে, মাঝে আমরা ঠেকে যাই। আনকমন কিছু হুম, আছে হুম। যেটা এই যে ২০টা জিনিস দেখা হচ্ছে, ২০টা কি ২২টা এর মধ্যে নাই। এটা আমরা ৫০০টা জিন কি ৬০০টা জিন অ্যানালাইসিস করলে কি তখন ১২০০টা হচ্ছে। জিন অ্যানালাইসিস করলে পেতে পারি। সেইগুলো এখনো আমাদের দেশে আসে নাই, ভবিষ্যতে আসবে। কারণ এগুলো একদিনে আসে না। এক্সপার্টিস লাগে, খরচ লাগে, হুম, অনেক হুম। কিছু আছে। তো ওইখানে দেখা যায় মাঝে, মাঝে যে আমাদের কিছু মিউটেশন পেয়ে যাই এবং সেটার এগেইনস্টে ড্রাগও আছে। আবার আচ্ছা, কিছু মিউটেশন পাই যেইগুলো এগেইনস্টে ড্রাগ ক্লিনিক্যাল ট্রায়ালে আছে কিন্তু বাজারে পাওয়া যায় না। তো তখন আমরা আর কি করব? আমরা কনভেনশনাল কিছু ট্রিটমেন্ট দেই যতদিন ভালো থাকে। কিন্তু অ্যাভেলেবল ড্রাগ থাকলে আমরা কিন্তু দিতে পারি। অনেকে বাংলাদেশে নাই কিন্তু বিদেশ থেকে নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা। আমরা তখনও দিতে পারি। ওকে। আমাদের একটা পারমিশন লাগে ডিজি অফিসের। পারমিশন দিয়ে আমাদের দেশে নাই। এটা কেউ ইম্পোর্ট করে না। সো আমার রোগী নিজ দায়িত্বে নিয়ে আসছে। ওই পারমিশনটা একদিনে হয়ে যায়। আমরা একটি চিঠি পাঠাই। ওই চিঠির ভিত্তিতে আমরা রেখে দেই এভিডেন্স। আমরা ট্রিটমেন্ট করি। সাইড এফেক্ট হলে আমরা ম্যানেজ করি। আচ্ছা, তার মানে বাংলাদেশেও এনজিএস নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংটা হচ্ছে, হচ্ছে বাট লিমিটেড। একদম কমন যেই মিউটেশনগুলো সেগুলো হচ্ছে। সেগুলো হচ্ছে এবং সেখানে থেকে যদি কোনো মিউটেশন আমরা টার্গেট করতে পারি বা ধরতে পারি, সেটা অনুযায়ী ওষুধ যদি বাংলাদেশে থাকে জি, অথবা বাংলাদেশের বাইরেও থাকে, যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, হুম, তারা চিকিৎসাটা বাংলাদেশেই করতে জি, পারেন। জি, তো এটাই পার্সোনালাইজড মেডিসিন। এটাই পার্সোনাল মেডিসিন। আমরা আরও কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা লাং ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। কোথাও যাবেন না। একটা বিরতির পর ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পরে। লাং ক্যান্সার সম্পর্কে আলোচনা করছিলাম আমি ডক্টর লুবনা মরিয়ম, দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাঈদ। উনি আমাদের এক্সপার্ট হিসেবে আজকে আছেন। আলোচনা করছি আমরা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং নিয়ে। আ আবারও ফেরত আসছি, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা ফুসফুসের ক্যান্সার নিয়ে প্রথাগত যে চিকিৎসাগুলো আছে, পার্সোনালাইজড মেডিসিনের আগে যেটা আমরা চিন্তা করি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। আমরা সার্জারিটা আসলে কখন করব সেটা একটু আমরা জানতে চাই। প্লাস সার্জারি করার আগে যদি এমন হয় যে টিউমারটা একটু বড় হয়ে গেছে, তার আগে নিউ অ্যাডজুভেন্ট যে সেটিংটা বলি, সেটার কোনো রোল আছে কিনা ফুসফুস ক্যান্সারে?
ধন্যবাদ। খুব ভালো একটা বিষয়। ক্যান্সার নির্মূল করতে গেলে বিশেষ করে লাং ক্যান্সার আপনাকে সার্জারি করে সম্পূর্ণটাকেই সার্জারি করতে হবে। অনেক অনেক ক্যান্সার আছে আমরা ডিবাল্কিং সার্জারি করি যে একটা অংশ ফেলে দিলাম কিন্তু একটা অংশ রয়ে গেল যেটা আনতে গেলে ঝামেলা হবে। তারপরে অন্যান্য চিকিৎসা হয়। এটা কিন্তু লাং ক্যান্সারের জন্য প্রযোজ্য না। আচ্ছা। লাং ক্যান্সার হলো আপনি পুরোটা আনতে পারলে আনবেন, না হলে ধরবেনই না। ওকে। সার্জারি করতে পারবেন না। যে একটা অংশ আনলাম আরেকটা রেখে আসলাম। এটা লাং ক্যান্সারের জন্য প্রযোজ্য না। তো আমরা 10-15% এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স কিন্তু, হ্যাঁ? হুম। দেখা যায় যখন ধরা পড়ল, কিছু, কিছু দেশে আরো বেশি, কেন তারা স্ক্রিনিং করে। আমাদের দেশে স্ক্রিনিং নাই। এই যে আমাদের দেশে যেহেতু স্ক্রিনিং নাই এবং স্মোকারের সংখ্যা অনেক বেশি এবং আমাদের বায়ু দূষণ অনেক সাংঘাতিক বেশি। খারাপ। তো আমাদের লাং ক্যান্সার বেশি। এবং আমাদের কাছে কিন্তু খুব মানে ওই 10% ও আসে না। এখন ধরেন একটা বয়স্ক রোগী আসলো, যার বয়স ৭২-৭৩। তার কিন্তু অপারেবল দেখা যাচ্ছে পটেনশিয়ালি একটা ছোট টিউমার একটা সাইডে আছে। পেট স্ক্যানও করলাম, দেখলাম আর হুম। কোথাও নাই। ওইখানেই আছে। তো পটেনশিয়ালি একটা রিসেক্টেবল কেটে ফেলার মতো একটা অংশ ফুসফুসের। এবং তারপরে তাকে যা, যা চিকিৎসা দিয়ে তাকে কিন্তু কিওর করা সম্ভব ছিল। তো তার তো আরো অনেকগুলো অসুখ আছে। তার হার্টের ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, এটা সেটা ধরে নাকি এগুলো। তো ওইসব কারণেই অনেক সময় এটা পটেনশিয়ালি অপারেবল হলেই আসলে অপারেশন করা যাচ্ছে না। তার কোমরবিডিটির কারণে। কোমরবিডিটি, হ্যাঁ, হুম। অন্যান্য সমস্যার কারণে। তো এইসব কারণে অল্প সংখ্যক রোগীরা প্রাথমিকভাবেই অপারেশনের জন্য যোগ্যতা অর্জন করে এবং তাদেরকে সার্জারি করে চমৎকারভাবে এবং পরবর্তীতে যা, যা লাগে ওই যে সার্জারি পরে আবার তো পরীক্ষা হয়। হুম, হুম। টিস্যুর পরীক্ষা করে তখন যা, যা লাগে সেগুলো দেওয়া হয়। তার মানে যদি টিউমারটা ছোট থাকে, আর্লি স্টেজ থাকে তাহলে আমরা অপারেশন করি। যদি এরকম একটা স্টেজ হয় যে তাকে আমরা স্টেজ 3 যেটা বলছি আমরা স্টেজ 3 ক্যান্সারটা একটু বড় হয়েছে। তার পাশের লিম্ফ নোডসে একটু দেখা যাচ্ছে। কিন্তু মনে হচ্ছে যে যদি একটু ছোট করতে পারতাম আমরা তাহলে হয়তো অপারেশন করা জি, যাবে। জি। তো সেই ক্ষেত্রে আপনারা কি সেই করবেন? ক্ষেত্রে আমরা নিও অ্যাডজুভেন্ট মানে অপারেশনের আগে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি সাধারণত। ওষুধগুলোর মধ্যে কেমোথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে, ইভেন ইমিউনোথেরাপিও আছে। যার যেটা প্রযোজ্য। আমরা তো একটা পরীক্ষা করে নিচ্ছি আগে। আচ্ছা। আমরা তো বায়োপসি, টিস্যু বায়োপসি রাইট। করেছি, তারপরে বিভিন্ন পরীক্ষা করে আমরা জানি। ওই চিকিৎসাটাই আগে শুরু করে দেই। যেটা যার জন্য প্রযোজ্য। এবং দেখা যায় যে কয়েক মাস দেওয়ার পরে, কয়েকটা সাইকেল দেওয়ার পরে আমরা আবার স্ক্যান টু স্ক্যান আমরা কম্পেয়ার করি। যে আগের স্ক্যানে কি ছিল, এতগুলো ট্রিটমেন্ট পাওয়ার পরে কি হলো? দেখা যায় সচরাচর অনেকখানি কমে সাইজ আসে। ছোট হয়ে জি। আসছে। তখন সার্জেনের সাথে আবার কথাবার্তা হয়। সার্জেন যদি এগ্রি করে যে এখন সার্জারি করা যাবে, ভেরি গুড, পুরাটা আনা যাবে, হু, হু। তখনই অপারেশন। আর যদি সার্জেন বলে না আরও কয়েকটা সাইকেল দিয়ে আবার স্ক্যান করে পাঠান, তখন তাই করা হয়। কোনো, কোনো ক্ষেত্রে অনেকগুলো অথবা ধরেন ৬টা কি ৮টা সাইকেল সম্পূর্ণ দিয়ে দিলাম। হু, হু। দিয়ে তারপরে স্ক্যান করে দেখলাম হ্যাঁ, ছোট হয়ে আসছে এবং অপারেশন করছে। কোনো, কোনো ক্ষেত্রে স্যান্ডউইচ মাঝখানে করলাম। ধরেন ৩-৪ সাইকেল দিয়েই অপারেবল হয়ে গেল। অপারেশন সম্পূর্ণ হলো। তারপরে বাকি যা, যা চিকিৎসা সেগুলো দিলাম। কোনো, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে EGFR মিউটেশন একটা ওই যে মলিকুলার মিউটেশন থাকে। সেই মিউটেশনের জন্য ট্যাবলেট আছে। ভেরি কমন এটা এখন যেটা আছে মানে মেইনলি ইউজ হয় অসিমার্টিনি, বাট ভেরি কমনলি বাংলাদেশে কয়েকটা কোম্পানি বানায়। খালি বানায় না, এক্সপোর্টও করে। এনিওয়ে তখন এই রোগীগুলোকে সাধারণত আমরা ২ বৎসর ওই ট্যাবলেট বেশিরভাগ ক্ষেত্রে যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে কোনো কারণে আমরা এটা দিয়ে তারপরে ফলো আপে রাখি। এরকম আচ্ছা, বেশ কিছু রোগী কিন্তু আমার আছে। আমার হাসপাতালেই অপারেশন হয়েছে এবং সব মহিলা। হ্যাঁ? আচ্ছা। ভেরি মানে ইন্টারেস্টিং। সব মহিলা রোগী, নন স্মোকার, অ্যাডেনোকার্সিনোমা হু, যেটা হু। কমনলি এবং EGFR পজিটিভ। অপারেবল ছিল, অপারেশন হয়ে ২ বৎসর হয়ে গেছে। এক মহিলা তো ২ বৎসরে থামাবে না। জোর করে আরো খাবে? ৩ বৎসর খেয়ে ফেলছে। আচ্ছা। সাইড এফেক্ট হয় নাই হু, ফরচুনেটলি। হু। তারপরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি বন্ধ করছি। ভয় পায় যে বন্ধ করলে আবার ফিরে আসে কিনা। না, এটা না এবং এটা রেকমেন্ডেশন না। আচ্ছা। তারপরে দেখেন এই রোগীর ৫ বছর হয়ে গেছে। তো ওকে। এই বৎসর, বৎসর এখন এসে একবার আমাকে ফলো দেখে আপ যায়, করছে। ফলো আপ করে যায়। তো এটা যার জন্য যেটা প্রযোজ্য তাকে দিতে হয়। হ্যাঁ? যে অপারেশন করেই কিন্তু বসে থাকা হয় না। কারো, কারো ক্ষেত্রে কেমো লাগে, কারো, কারো ক্ষেত্রে টার্গেটেড থেরাপি অর ইমিউনোথেরাপি অর কিছু, কিছু ক্ষেত্রে রেডিয়েশনও লাগে। তো এটা হলো ওই রোগীর জন্য কি প্রযোজ্য। তার মানে প্রতিটা রোগীকে আমাদের আলাদা করে। আলাদা করে দেখতে হবে তার জি, রোগটা কোন পর্যায়ে আছে, তার হিস্টোপ্যাথোলজিটা কি,
তার মলিকুলার জি, টার্গেটটা কি আছে জি, সবকিছু আমাকে আলাদা আলাদা করে জি, দেখতে জি, হবে। দ্যাট ইজ পার্সোনালাইজড রাইট, মেডিসিন। রাইট। আচ্ছা, যদি একটা পেশেন্ট সার্জারি হলো, ইনিশিয়ালি একটা সার্জারি হয়ে গেল, হয়ে যাওয়ার পরেও পরবর্তী আপনি বলেছেন যে সামটাইমস রেডিওথেরাপি লাগে, সামটাইমস টার্গেটেড থেরাপি লাগে। এই টার্গেটেড থেরাপিটা সম্পর্কে একটু জানতে চাই যে এটাও খুব আলোচনার বিষয় যে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে। তো টার্গেট থেরাপি করার জন্য আমাদের কোন কোন টার্গেটগুলোকে আমরা, জেনেটিক টার্গেটগুলোকে আমরা ফিক্স করি নরমালি? আচ্ছা, সাধারণত যেটা কমনেস্ট যে টার্গেটটা মিউটেশন হয় সেটা হলো ইজিএফআর। এটা একটা শর্টকাট আর কি, অ্যাব্রিভিয়েশন। তো ইজিএফআর মিউটেশনটা ইউজুয়ালি হয়। এটা কি এশিয়ানদের জন্য নাকি এটা ওয়ার্ল্ড ওয়াইডই? ওয়ার্ল্ড ওয়াইডই, বাট এশিয়ানদের একটু বেশি হয়। হ্যাঁ, আচ্ছা। বাট এটা ওয়ার্ল্ড আর ওয়াইডই। আপনি বলছিলেন যে ফিমেলরা আপনার সবগুলোর পেশেন্ট ফিমেলদের ফিমেল। বেশি হয়, নন স্মোকার ফিমেলদের এটা এই মিউটেশনটা বেশি ওকে। হয়। জীবনে সিগারেট খায় নাই, হুম, বাসায় কেউ সিগারেট টিগারেট খায় না, হুম, হুম। সে তার অ্যাডেনোকার্সিনোমা নিয়ে আসছিল এবং তার দেখা গেল ইজিএফআর পজিটিভ। তো এইসব রোগীদেরকে আমরা খুব ভালোভাবে চিকিৎসা করতে পারি এবং রেজাল্টও খুব ভালো। EGFR মিউটেশন যেটা দেখলাম তার জন্য টার্গেট থেরাপি যেটা আছে সেগুলো কি, কি নামে পাওয়া যায় বা সেগুলো বাংলাদেশে এভেইলেবল আছে কিনা? আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট জেনারেশন ছিল, সেকেন্ড জেনারেশন, তারপরে এখন থার্ড জেনারেশন চলছে। তো এটা কি এখন মানে মলিকুল, নতুন, নতুন মলিকুল নতুন, আসছে? নতুন মলিকুল, আচ্ছা, রাইট। আমরা অনেক বছর আগে আমরা যেটা ইউজ করতাম এলোটারিব ইউজ করতাম, হ্যাঁ? অথবা জেফিটেনিব। আচ্ছা। এগুলো একদম ইনিশিয়াল জেনারেশন। এগুলো কাজ করত। কিন্তু খুব বেশি দিন কাজ করত না। ঠিক আছে? এবং তারপরে দেখা গেল এখন চলে আসছে থার্ড জেনারেশনে, এটার নাম হলো অসিমার্টিনিব। অসিমার্টিনিব দেখা যাচ্ছে ওগুলোর সাথে হেড টু হেড স্টাডি করে অনেক, অনেক দিন বেশি এবং অনেকগুলো সাইড এফেক্ট প্রোফাইল অনেক ফেভারেবল। আচ্ছা। মানে এটা অনেক সহনীয় জিনিস। সহনীয় এবং সাইড ইফেক্ট খুবই কম। হ্যাঁ, সাইড ইফেক্ট কম বলেই সহনীয় এবং হুম। কাজ করছে অনেক বেশি। এবং এজন্য এখন কিন্তু ওই ওষুধগুলো এখন আর আমরা ব্যবহারই করি না বলতে গেলে। যেটা বলছেন আপনি জেফিটেনেব, আর্লুটেনেব আর্লেটিনিব ওগুলো এগুলো এখন তেমন খুব একটা ব্যবহৃত ব্যবহার হচ্ছে হয় না। না। আনলেস আপনি কন্ট্রা ইন্ডিকেশন যদি থাকে কোনো আচ্ছা, কারণে অসিমার্টিনিবের, তখন ব্যবহার হতে পারে। যেটার সংখ্যা খুবই কম। আমি একটা রোগীকে এরকম পাই নাই। ওকে। তো আরও আছে যেমন এল্ক আরেকটা মিউটেশন হয়, রস1 এগুলো অনেকগুলো ছোট, ছোট মিউটেশন হতে পারে, খুব আনকমন, নট ভেরি কমন। লেস দেন 4% এল্ক মিউটেশন মিউটেশন যেটা হয়। আছে। এদিকে আপনার এজিএফআর হচ্ছে মোর দেন 25% পর্যন্ত কোনো, কোনো দেশে। 20% তো হচ্ছেই বেশিরভাগ দেশেই। মিউটেশন রেট হুম, যদি হুম। মিউটেশন হয় তাহলে এইটা সবচেয়ে বেশি হচ্ছে। এটার চিকিৎসাও খুব ভালো এবং এটার লনজিভিটি খুব ভালো এবং ওই যে বললেন অনেকগুলো রোগী অপারেবল হয়ে যাচ্ছে। একসময় গিয়ে অপারেশন করা হচ্ছে এবং যাদের অপারেশন হচ্ছে তাদেরকেও আবার ২ বছরের এটা দিয়ে তারপরে ফলো আপে রাখা হচ্ছে। দে আর ডুইং ফাইন। তার মানে যদি কারো EGFR মিউটেশন হয়, এটা 20% এ হোক, যদি ইনঅপারেবল থাকে আমরা চাইলে তাকে আগে আগে আমরা টার্গেট থেরাপি দিতে পারি। রাইট, রাইট। দেওয়ার পরে টিউমার সাইজ ছোট হয়ে গেল, সার্জারি হয়ে গেল, পরবর্তীতে আরো ২ বছর জি, জি, আমরা এটা কন্টিনিউ করব। জি, জি, এলকে মিউটেশন যেটা আছে, এলক মিউটেশন বা রস মিউটেশন জি। সেগুলোর ক্ষেত্রে যদিও সংখ্যা খুবই কম, খুবই কম। হ্যাঁ, বাট ওগুলাও মিউটেশন যদি আমরা পেয়ে যাই তারও তো মেডিসিন আছে, ওইগুলো কিন্তু ওই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এখন চলে চলে এসেছে। আসছে। তো আমাদের দেশে সব আছে, বুঝছেন? এবং বাট আমি কিন্তু গত ৮ বৎসরে এই লাং ক্যান্সার বহু পেয়েছি। একটা আমি পজিটিভ পাই নাই। যেহেতু এটা লেস দেন 4% এর হয়, আমার কাছে সেই পার্সেন্টেজের মধ্যে আর রোগী আসে নাই। আচ্ছা, এখন এটার চিকিৎসাও বাংলাদেশে এভেইলেবল এবং আচ্ছা, বানানো হচ্ছে ড্রাগ। বাংলাদেশি কোম্পানি এবং দে আর এক্সপোর্টিং অলসো। তো এভরিথিং ইজ দেয়ার। আরও কিছু আছে। যেমন অ্যালপেলিসিভ বলে একটা ড্রাগ আছে, বুঝছেন? ওইটা আরেকটা মিউটেশনের জন্যে। আচ্ছা। ওই জন্যে আমরা যদি ওইটা মিউটেশন হয় তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। আরেকটা ড্রাগ ওই যে যেটা বললাম অ্যালপেলিসিভ, সেইটা সেটা কাজ কাজ করবে। করবে। ওই জন্যে অনেকগুলো মিউটেশন হতে পারে। ওই জন্যে পারলে কম্প্রিহেন্সিভ একটা জেনোমিক প্রোফাইল করলে ভালো হয়। যেমন কিছু, কিছু আনকমন মিউটেশন হচ্ছে, আবার সেগুলোর জন্য ড্রাগ আছে। একটু আগে আমি বলেছি যে বাংলাদেশে না হয় বাইরেও আছে। বাইরে চলে তো আসে। বাংলাদেশে না হলে বাইরের থেকে যদি কেউ আনতে পারে, আনুক, আমরা দিয়ে দিব তো উইথ আমাদের পারমিশন। রোগীদের কিন্তু একটা কথা, একটা প্রশ্ন থাকে যে জি, জেনেটিক মিউটেশনটা অনেক এক্সপেন্সিভ, জি, কিন্তু আপনার কথায় যেটা আমি বুঝতে পারছি যে মিউটেশন পরীক্ষাটা হয়তো এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু যদি কোনো টার্গেটেড থেরাপি জি, পেয়ে যাই আমরা জি। এবং সেটা টার্গেটে আমরা দিতে পারি সেটা কিন্তু worthy অবশ্যই। একদম কেন আপনার হয়তোবা আপনার ওভারঅল লাইফ সারভাইভাল সেভিং।
লাইফ সেভিং তো রাইট হ্যাঁ, এবং আপনি মানে একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার বাঁচার কথা বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা আর আপনার হলো বা ১-১.৫ বছরের মধ্যে বেশিরভাগ রোগী মরে যাচ্ছে। রাইট। তো আপনি তো বেশিরভাগের মধ্যে পড়ার সম্ভাবনাই বেশি। হুম, হুম। আপনি কম ভাগ হলে আরেকটু বেশি দিন বাঁচবেন। এইটা দেখা যাচ্ছে যে আপনি ইয়ার্স অন বেঁচে যাচ্ছেন। আপনি যদি স্পেসিফিক ভাবে একটা মিউটেশন ধরে ওই মিউটেশন ডাইরেক্টেড ট্রিটমেন্টটা করেন সেই ওষুধ দিয়ে। এবং আপনার অভিজ্ঞতায় বলছেন আপনি ৫ বছরও বেঁচে থাকার ঘটনা আছে। আমার বেশ একজন ২ জন না, কয়েকজন রোগী আছেন। আচ্ছা। তাহলে সেটাও তো আমি বলব দর্শকরা নিশ্চয়ই শুনছেন এবং দেখছেন এবং তারা উৎসাহিত হবেন যে এই পরীক্ষাটা একটু এক্সপেন্সিভ হলেও পরীক্ষাটা করে টার্গেট পেলে আমরা সেই টার্গেট অনুযায়ী চিকিৎসা দিয়ে আমরা কিন্তু রোগীদেরকে ভালো রাখতে পারি লম্বা সময় থেকে। জি। যেটা আগে লাং ক্যান্সারের ক্ষেত্রে আসলে আমরা আ চিকিৎসা তেমন নাই বললেই ছিল। শুধু আমরা কেমোথেরাপি। কল্পনা করতে পারতাম না আগে। হ্যাঁ, আমরা কল্পনাই করতে পারতাম না সত্যি। যে এত ভালো চিকিৎসা জি, ভবিষ্যতে আসবে। জি। আমাদের স্টুডেন্ট লাইফে আমরা এটা চিন্তাও করতে না। পারিনি। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফেরদৌস যে আমরা একটা দারুণ আলোচনা করলাম। কারণ ফুসফুস ক্যান্সার সবচেয়ে কমন ক্যান্সার। এর যে এত ভালো, ভালো চিকিৎসা আসছে এবং সেটা মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করছে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা লাং ক্যান্সার সম্পর্কে আজকে জানলেন এবং লাং ক্যান্সার হয়ে গেলে তো চিকিৎসা আছেই। বাট কীভাবে আমরা লাং ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি সেটাও জানতে হবে। নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমি ডক্টর লুবনা মরিয়ম আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।